ফজলুর রহমান এইসব কি কয়, একটু বেশি বেশি কয়ে ফেলতেছি কিনা। জামাত ইসলাম তো আমাদের বন্ধু ছিল, একসময় তো তারা মন নরম করে আমাদেরকে ক্ষমতায় বসায়ও দিতে পারে। বাটার মূল ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিল বলেই, বীর প্রতীক ছিল বলে আজকে তার বিরুদ্ধে ওই নরাধমরা, রাজাকার, আলবদররা প্যালেস্টাইনের বন্ধু হওয়ার নামে এগুলো ভাঙচুর করতেছে। বাটার যে সেই ব্যক্তি প্রোডাকশন ম্যানেজার, তাকে বাংলাদেশ সরকার বীর প্রতীক উপাধি দিছিল না। পত্র পত্রিকা আমি যা দেখি, টেলিভিশন তো দেখি না, খুব রেয়ার দেখি, হয়তো 7 দিনে একবার একটু চোখ বুলাই, তাও ওইগুলো দরকার পড়ে না। কিন্তু পত্র পত্রিকায় মাঝে মধ্যে দেখি দেশ তো খুব ভালো চলছে, ইউনূস সাহেব তো সব কিছু নাকি ঠিকঠাক করে ফেলছে, বলতেছে যে ইউনূস সাহেবের আমলে এখন আবার বাজার ফিরে আসছে, স্বস্তি ফিরে আসছে মানুষের মধ্যে। দেখি উনি খুব ভালো চালাইতেছে। এই অবস্থায় দাঁড়াইয়া দেখতেছি কিছু পলিটিক্যাল পার্টির চেয়ে যারা ইউটিউব চালান, তারা আবার তার প্রশংসায় পঞ্চমুখ, তাকে সারা জীবন দেওয়া হোক, মৃত্যু পর্যন্ত, এগুলো বলা হচ্ছে। আর আমি চিন্তা করতেছি যে এই দেশ কি কবে মানুষের দেশ হবে। কারণ ইউনূস সাহেব তো এই দেশটাকে গত 7 মাসে একটা পশুর দেশে পরিণত, নর পশুদের দেশ, লুটপাটের দেশ, মবের দেশ, আগুনের দেশ, বুলডোজারের দেশ, কোনো বিচার নাই, কিচ্ছু নাই। এই যে সিলেটে, ঢাকায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাটা থেকে ধরিয়া KFC পর্যন্ত যা হলো, যারা এটা করলো, যাদেরকে দিয়ে ইউনূস সাহেব করাইলেন এইসব, এবং এদেরকে এটাতে ব্যস্ত রাখিয়া নিজের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং নিজের লাভ এবং লোভকে চরিতার্থ করার জন্য যা হচ্ছে তো দেখতেছে। এগুলা বললে কতটুকু বাঁচতে পারবো জানি না। কারণ এই দেশে এখন যা হচ্ছে, 5ই আগস্টের পরে এবং আগে দুই রকমের ঘটনা ঘটতেছে। 5ই আগস্টের আগে একদল সন্ত্রাসী, একদল লুটেরা শেখ হাসিনার নেতৃত্বে জোর করে দেশের ক্ষমতায় থাকবে এবং লুটপাট করবে। কিন্তু আবার কিছু কিছু জায়গাতে তারা যে জিনিসটা করছিল, মোটামুটি তারা অনেকগুলো জায়গাতে সেফটিও দিছিল। কিন্তু এখনকার যে সরকার, এটা একটা কুয়াশাচ্ছন্ন, সাংঘাতিকভাবে একটা নীতিহীন, চরিত্রহীন কিছু লোকের সন্নিবেশ ঘটছে এখানে জনাব ইউনূস সাহেবকে কেন্দ্র করিয়া, এবং তারা এই দেশটাকে একটা মধ্যযুগের বর্বর দেশে পরিণত করতে চায়। তারই পরিণত হইল গত 2-3 দিন যাবৎ যা চলছে গাজায় আক্রমণের নামে। গাজা আক্রমণ তীব্রভাবে বিরোধিতা করি না শুধু, এটা সারা জীবনের আমার আন্দোলনের অংশের একটা। আমি যখন ছাত্র সংগঠন করতাম, আমাদের প্যালেস্টাইনি ভাইয়েরা আসতো, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করা, তাদের ব্যাপারে এই মানে যত সহযোগিতা আছে সব সহযোগিতা করা, এটা আমার রাজনৈতিক ধর্ম ছিল, প্যালেস্টাইনিদের সাহায্য করা। কিন্তু প্যালেস্টাইনিরা ওখানে মার খাচ্ছে, ইসরায়েলেরা অন্যায়ভাবে তাদেরকে মারছে, আমেরিকা তাদেরকে সর্বনাশ করছে। সেই কারণে বাংলাদেশে বাটার মতো একটা কোম্পানি, ওরা জানে কিনা জানি না, ওইসব নরাধমরা জানে কিনা জানি না, বাটার যে মূল ব্যক্তি যে দেশে বাটা নিয়ে আসছিল, তার নাম সম্ভবত অরল্যান্ডো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহযোগিতা সে করছে এটা অকল্পনীয়। এইসব নরপশু নরাধমের বাচ্চাদেরকে আমি বলবো তার ইতিহাসটা পড়ে নাও। সে তার সমস্ত জীবন মৃত্যু, ব্যবসার সমস্ত ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অর্থ সাহায্য, তাদেরকে চিকিৎসা সাহায্য, যা যা করার তা করছে। এমনকি পাক বাহিনীর জল্লাদখানায় ঢুকে একে নিয়ে যে থেকে ধরে সবার সঙ্গে বন্ধুত্বের ভান করিয়া সব খবর, সেদিন ত্রিপুরাতে মেলা গড়ে যে আমাদের যে হেডকোয়ার্টার ছিল, যেটা খালেদ মুশারফের নেতৃত্বে মেজর হায়দার ছিল, তাদের কাছে সেই পাঠাতো। এবং বিদেশিদের মধ্যে আমরা যুদ্ধবন্ধু হিসাবে যাদেরকে আমরা পুরস্কৃত করলাম মুক্তিযোদ্ধা হিসাবে, তার মধ্যে বাটার যে সেই ব্যক্তি প্রোডাকশন ম্যানেজার, তাকে বাংলাদেশ সরকার বীর প্রতীক উপাধি দিছিল। অবশ্যই বাটার মালিককে বীর প্রতীক, এবং বাটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য সব কিছু তার শেষ করছে। এবং আমার ধারণা এটা ইহুদিদের কোম্পানি বইলা কিনে জানি না, আর এটা ইহুদিদের কোম্পানি, এই নরাধমরা এটাও জানে না যে এটা ইহুদিদের কোনো কোম্পানি না। বাটার
মূল ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিল বলেই, বীর প্রতীক ছিল বলে আজকে তার বিরুদ্ধে ওই নরাধমরা, রাজাকার, আলবদররা ওই প্যালেস্টাইনের বন্ধু হওয়ার নামে এগুলো ভাঙচুর করতেছে। এটা বাংলাদেশের মানুষ এইগুলো জানতে পারবে না, কারণ পত্রপত্রিকায় লেখা হয় না, টেলিভিশনে বলা হয় না। সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলো সব এই দেশে যত সোশ্যাল মিডিয়া আছে খুব প্ল্যানফুললি গত 10-15 বছরে এইগুলা দখল করে ফেলছে ওই তারা, যারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। বর্বররা দখল করে ফেলছে, সমস্ত কিছু টাকা পয়সা শক্তি সামর্থ্য সব দিয়ে দখল করে ফেলছে, যে কারণে মানুষ আর এই দেশে কিছু জানতে পারবে না কি হচ্ছে। এই প্রশ্ন তুলছে বা বলছে যে আগেই ভালো ছিলাম, আপনি কি তাই মনে করতেছেন? আমি আগে ভালো ছিলাম এই কথাটা বলতে চাই না। আমি ওই সময় ভালো ছিলাম না, এখন খারাপের দিকে যাচ্ছে। ওই সময় তো ভালো ছিলামই না। 16 বছর হাসিনা সরকার যা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা, অর্থনৈতিক অধিকারকে হত্যা করা, কথা বললে জেলখানায় নেওয়া, গায়েবী মামলা দেওয়া এবং গুম করে ফেলানো, এই যে কালচার শেখ হাসিনা পলিটিক্যাল কালচার শুরু ছিল তো জঘন্য ছিল, যে কারণে তাকে ফ্যাসিস্ট বলা হয়, যে কারণে তাকে স্বৈরাচার বলা হয়। কি ফর্মুলায় পড়বেন উনি, কোন ডেফিনেশনে, সেটা পরে নির্ধারিত হবে ইতিহাসে। কিন্তু মানুষ এইটা বললে কেউ আবার প্রতিবাদ করে না, না হাসিনা তো ফ্যাসিস্ট না, এই কথাটা কেউ বলে না। কাজে আগেরটা ভালো ছিল আমি কেন বলবো? আমি আগেরটা খারাপ ছিল, কিন্তু খারাপটাকে ভালো করার জন্য যে কাজটা করলাম, এখন যে জায়গায় যাচ্ছে এখন আর সহ্য হচ্ছে না। কারণ যুদ্ধ কত করব, জীবন যৌবন শেষ করে 61 বছর যাবৎ খালি যুদ্ধই করতেছে, কোনো লাভে না, কোনো লোভে না, শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের মুক্তির জন্য। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছি, স্বাধীনতাকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছি, জেল জুলুম অত্যাচার মামলা মোকদ্দমা সব সহ্য করতেছি। অর্থ নাই, বৃত্ত নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন যেখানে বৈশা আপনি করতেছেন, হোয়াট ইজ মাই হাউস, দ্যাট ইজ দ্য, এখন আর সহ্য হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো, এখন একটা আলোকিত মুখ ইউনূস সাহেবকে সামনে দেখায়া পিছনে যে কি কাজ হচ্ছে এবং অন্ধকারের শক্তিগুলা কত শক্তিশালী হয়েছে, অন্ধকারের শক্তিগুলা, আল্লাহ এদেরকে সামনে আনো, এদেরকে মানুষ দেখুক এরা কত অন্ধকারের শক্তি, এরা যে কত শক্তিশালী হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। এখন আর কথা বলতে ভালো লাগে না। আজকে দেখলাম আমার 2-1 বন্ধু আবার ইউনূস সাহেবকে খুব গুণগান গায়া, আমার খুব ক্লোজ বন্ধুরা, রাজনৈতিক বন্ধুরা, দেখলাম ইউনূস সাহেবের খুব গুণগান, উনি তো খুব ভালো কাজ করে, উনি তো খুব সাংঘাতিক চিন্তা ভাবনা করে কাজ করে। আরে আমি সবসময় একটা কথা বলি, পটাশিয়াম সাইনাইড কিন্তু টেস্ট হলেও মিষ্টি, কিন্তু খাইলে 1 সেকেন্ডে লোকটা মারা যায়। ইউনূস সাহেবের এই ফেসটাকে অবলম্বন করিয়া এই কালো শক্তি এই দেশটাকে, এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। আমার বন্ধুরা বলে উনি ভালো, উনি ভালো, অনেকেই বলে উনি বেশি দিন থাকলে বড়, উনি কি। এখন এই মাত্র এখন শুনলাম বিনিয়োগ এমন একটা পর্যায়ে এসে পৌঁছতেছে, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন ইউনূস সরকারের আড়ালে আসলে কারা কাঠি নাড়ছেন, তারা আসলে কি চাচ্ছেন? ইউনূস সরকারের পিছনে তো তারাই যারা 71 সনে মুক্তিযুদ্ধ চায়, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এখন এদেরকে রাজাকার আলবদর বললেও আবার আমার নামে 1000 গালি হোক, এই গালিগুলো এখন আবার ভাগ হয়ে যাইতেছে। আমার দল এতদিন মনে মনে কেউ সহ্য করছে, কেউ অসহ্য করছে। আমার দলের কথা বলতেছি, বিএনপির কথা। হ্যাঁ ফজলুর রহমান এইসব কী কয়, একটু বেশি বেশি কয়ে ফেলতেছি কিনা। জামাত ইসলাম তো আমাদের বন্ধু ছিল, একসময় তো তারা মন নরম করে আমাদেরকে ক্ষমতায় বসায়ও দিতে পারে, আবার তো আমরা বন্ধু হিসেবে ফিরতে পারি। এই প্লাস মাইনাস কথা বলতেছিল, যারা প্লাস মাইনাস কথা বলতেছিল তাদের ঘাড়ে দেখলাম এখন আইসা সেই অন্ধকার শক্তির আক্রমণ এত জোরে হয়েছে, আমার ঘাড় থেকে কিছুটা তাদের ঘাড়ে গেছে। কালকে আমি দেখলাম আমার দলের সিনিয়র নেতা, বিশেষ মহাসচিব সহ স্থায়ী কমিটির মেম্বার মির্জা আব্বাস সহ যে ধরনের কথাবার্তা এরা বলতেছে, এরা কারা? এরা তুলে জামাতে ইসলাম নামধারী সেই সব আলবদর রাজাকারদের
সন্তান এবং তাদের সহযোগী, এবং তারা এই অর্থবিত্ত সব কিছু দিয়ে সব কিনা এই দেশে মুক্তিযুদ্ধের কথা যে বলবে তার উপরে আক্রমণ করবে। খারাপ ভালো বুঝি না, তার উপরে এমনভাবে আক্রমণ করবে। কারণ আমি দেখতেছি, আমি জানি না বিএনপি আরও দ্রুত কবে বুঝবে। বিএনপি না বুঝলে দেশের সর্বনাশ হয়ে যাবে, আমি এই কথাটা বললাম। এখন যদি তারা বুঝে থাকে যে এই কালো শক্তি কারো বন্ধু নয়, এরা এই দেশটাকে মধ্যযুগ বর্বরতার দিকে নিতে চায়, আফগানিস্তান বানাতে চায়, মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চায়, এই শক্তি ক্ষমতায় আসছে এবং এই শক্তির প্রতিভূ হইল জনাব মোহাম্মদ ইউনূস। আজকে আমার বলতে আমি বাধ্য হইতাছি, এই শক্তির প্রতিভূ। উনি ক্ষণে ক্ষণে ড্রেস পাল্টায়, উনি পোশাক পাল্টায়, উনি উনার ভাব পাল্টায়। ওনাকে দেখলাম, আমি যা দেখছি, আবার কিছুদিন যাবৎ যা দেখতাছি,